অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম গুনতে হচ্ছে 150 টাকার বেশি। টিসিবির হিসেবে গেল এক সপ্তাহেই দাম বেড়েছে 12% পর্যন্ত। চড়া দামে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, লোকসানে পড়ে অনেক খামার বন্ধ হওয়ার সরবরাহ সংকটে ডিমের দাম বেড়েছে। সস্তা আমিষ হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 টাকার বেশি দামে। বিক্রেতারা বলছেন 10 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়েছে। মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ ডিমের প্রতি বেশি ঝুঁকছেন। এতে বাজারে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ছোট কোম্পানিগুলো বিলুপ্ত হয়ে যাওয়াতে একটা কম্পিটিশনও থাকে না, দামটা ঠিকভাবে পাওয়া যায়। গভর্নমেন্ট যদি যে এইরকমভাবে যে একটু যে না দেয়, ফোকাসিং না করে বাজারের উপরে, তাদের যে ভিজিলেন্স না থাকে, তাহলে স্বাভাবিক কারণে এটা হবেই। ডিম উৎপাদক সমিতির দাবি, অতি গরমে মুরগি মরে যাওয়ায় লোকসানে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে মুরগির সংখ্যা কমেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ডিমের উৎপাদন কমেছে প্রায় 20%। এই গরমে ডিমের প্রোডাকশন কমে গেছে, আর ছোটোখাটো কিছু খামার আগের থেকে বন্ধ হয়ে গেছে। এইসব কারণে দাম তো বাড়তে পারে, কী করবে, আর সব জিনিসের দামও তো বাড়া। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে দৈনিক ডিমের উৎপাদন 4.5 থেকে 5 কোটি পিস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার 1% কম। রোববার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্মাণাধীন 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তার মতে জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 11 প্রকল্প অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় 9,362 কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে 360 কোটি টাকা। পল্লী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে 1818 কোটি। এই বছর তো আরো গতিশীল হওয়ার কথা। কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন 2 মেট্রো রেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। 2 প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা। অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কেন কম বেশি খরচ হয়েছে, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা, ওরা এক কথার মানুষ। একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ওঠে 58 জেলা ও 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, যেখানে ব্যয় হবে 2,855 কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েকগুণ খরচ বেড়েছে স্টেডিয়াম নির্মাণে। অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা, যেমন প্রতি বর্গফুটে কত খরচ হবে ভবন নির্মাণের ক্ষেত্রে, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়, এটা প্রাথমিক প্রাক্কলনটা করা হয় শিডিউল অনুযায়ী। এখন শিডিউলই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয়। 519 কোটি টাকা বরাদ্দ করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে। চলন বিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক। এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তা এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে, এবং আমরা বলেছি দ্রুত, যাতে এই প্রয়োজনীয় যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। টেকসই পরিবেশ বান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে তৃতীয়বারের মতো সংশোধন হয়েছে। খরচ বেড়েছে 2,826 কোটি 55 লাখ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বেকারত্ব শহর গ্রামের বৈষম্য দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি। এছাড়া গেল জুলাই মাসে চালের বাড়তি দাম খাদ্য মূল্যস্ফীতি বাড়ার বড় কারণ বলে মনে করে সংস্থাটি। রোববার জিইডির ইকোনমিক আউটলুকে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাইতে খাদ্য পণ্যের মোট মূল্যস্ফীতিতে চালের অবদান 51% বেশি। খাদ্য মূল্যস্ফীতি বাড়ায় ফলের অবদান 10.45% এবং তেলের 7.34%। গত ডিসেম্বর মাস থেকে টানা 7 মাস মূল্যস্ফীতি নিম্নমুখী ছিল। হঠাৎ করেই এই হার বেড়ে যাওয়ায় আগস্টেও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি। তবে রেমিটেন্স, রপ্তানি, বহির্খাতের সূচকগুলোর উন্নতি হয়েছে বলে জানায় জিইডি। তবে বহুমাত্রিক দারিদ্র্য এবং জলবায়ু ঝুঁকির মতন দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। আশুলিয়া থেকে জাল টাকা ও ভারতীয় মুদ্রা সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গভীর রাতে জিরাবো কোল্ড বাগ থেকে তাকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সেখান থেকে জাল টাকার ব্যবসায়ী রফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় জাল 1,16,000 টাকা এবং 39,500 জাল রুপি। আটক রফিক মিয়া জাল টাকা ও রুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এই চক্রের বাকি সদস্যদের আটক করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সেই টাকা নিজের থেকে আমদানি করে প্রস্তুত করে সে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় সেল করে এবং বিভিন্ন মানুষকে হয়রানির মধ্যে ফেলে। সে এই পেশাতেই দীর্ঘদিন যাবৎ নিজেকে নিয়োজিত রাখছে। 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানির ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা। তবে 30 টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় এলসি সহ অন্যান্য খরচ বাড়ার শঙ্কাও রয়েছে। তাই আমদানির পরিমাণের শর্ত তুলে নেয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। বন্দর দিয়ে সবশেষ 3 মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল। শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে টানা দর পতন কিছুটা কাটিয়ে উঠেছে দেশের 2 শেয়ার বাজার। চলতি সপ্তাহের প্রথম দিন ডিএসসি ও সিএসসিতে সূচক ও লেনদেন বেড়েছে। এ সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক বেড়েছে 51 পয়েন্ট, দর বেড়েছে 205টি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 124 পয়েন্টের বেশি। সূচকের গতি ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শেষে ডিএসসি সূচক বাড়ে 51.24 পয়েন্ট, অবস্থান করছে 5,401 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 98 কোটি 69 লাখ টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে 801 কোটি 71 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 205টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 135টির, অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে সিটি ব্যাংক, দ্বিতীয় শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে ওরিয়েন্ট ইনফিউশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম দেশ গার্মেন্টস, দ্বিতীয় দুলামিয়া কটন, তৃতীয় অবস্থানে মিথুন নিটিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 124.05 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,096 পয়েন্টে। লেনদেন 13 কোটি 66 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 16 আগস্ট ঢাকায় বিশ্বের অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতন গ্লোবাল কমিউনিটি রাইডের ঐতিহ্য নিয়ে আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড রাইড আউট। এই উদ্বোধনী যাত্রায় অংশ নেয় 140 জনেরও বেশি রাইডার, যার মাধ্যমে বাংলাদেশি বাইকারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের আইকনিক ফ্ল্যাগশিপ শোরুম থেকে যাত্রাটি শুরু করে পূর্বাচলে গিয়ে শেষ হয়। এছাড়া প্রতি মাসে সারা দেশের রয়্যাল এনফিল্ড বাইকারদের নিয়ে এমন গ্রুপ রাইডের আয়োজন করবে বলে জানিয়েছে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ। এর আগে ইফাদ গ্রুপের সাথে যৌথ অংশীদারিত্বে দেশে যাত্রা শুরু করে রয়্যাল এনফিল্ড। সিলেটের সাদা পাথরের
লুটের ঘটনায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার ভোরে কোম্পানিগঞ্জের আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটের বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে প্রশাসন জানায়, কোম্পানিগঞ্জের আদর্শ গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সাদা পাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এছাড়া ধোপা গুল সংলগ্ন শালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটি চাপা অবস্থায় পাথরের সন্ধান পায়। জব্দকৃত পাথরের পরিমাণ আনুমানিক 11,000 ঘনফুট। লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। গাজীপুরে আগুনে পুড়ে গেছে 4টি জুটের গুদামের বিপুল পরিমাণ মালামাল। গভীর রাতে হায়দারাবাদ এলাকায় জুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রাত 12টার দিকে ওই এলাকার জুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের ভেতর কাপড় সহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিদেশি ড্রাগন ফলের চাষ ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। একসময়ের দামি ফল এখন সাধারণ মানুষের হাতের নাগালে। তবে দাম কমলেও লোকসানে নেই ড্রাগন চাষিরা। তারা বলছেন, ফলন ভালো হয়, পুষিয়ে নিতে পারছেন তারা। কয়েক বছর আগে নাটোরে বাণিজ্যিকভাবে শুরু হয় ড্রাগন ফলের চাষ। কম সময়ে বেশি ফলন এবং লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ে চাষিদের। কয়েক বছর আগেও ড্রাগন ফল ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। আগে যেখানে প্রতি কেজি ড্রাগন ফল 400 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। তবে দাম কমলেও লাভ থাকছে বলে জানিয়েছেন জয়পুরহাটের চাষিরা। 110 থেকে 140 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করা যায়। তবে এই অবস্থা আমার লস নাই, তবে বেনিফিট একটু কমে আসছে। নওগাঁর চাষিরা বলছেন, ভালো ফলনের কারণে দাম কমলেও পুষিয়ে নিতে পারছেন তারা। ড্রাগনের আবাদ টিকিয়ে রাখতে কম দামে সার ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। 150 টাকা বা 160 টাকা দিকে না, এটা আসলে আমাদের জন্য টিকে থাকা খুব কঠিন। দাম কমায় সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা ফলটি এসেছে অনেকের খাদ্য তালিকায়। উৎপাদন বাড়তেছে, দামটা কমে যাচ্ছে, পাবলিক মনে করেন যে সামগ্রীর মধ্যে খাইতে পারতেছে। আমরা আগে কিনে খেতে পারতাম না, এখন মনে করেন যে দেশে মনে করেন যে আমাদের জেলায় চাষ হওয়ার কারণে আমরা খুব কম দামে কিনে খাচ্ছি। ড্রাগনের উৎপাদন বাড়াতে কৃষকদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন যে প্রযুক্তি, সেটি আমরা কিন্তু কৃষকের কাছে আমরা বলছি, এবং আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন উপজেলায় এই ফলটি চাষের জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে। ড্রাগন গাছ লাগানোর 1 বছরের মধ্যেই ফল আসে। মে থেকে নভেম্বর পর্যন্ত পাওয়া যায় ফল। প্রতি বিঘায় ফলন হয় 40 থেকে 50 মণ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির পৌর শহরের বেশিরভাগ ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। একাধিকবার দখল মুক্ত করার নির্দেশ দিলেও তা মানছেন না কেউ। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবি শহরবাসীর। খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ও মসজিদ সড়কের দুপাশের ফুটপাতে রাখা হয়েছে বিভিন্ন পণ্য। বসানো হয়েছে অস্থায়ী দোকানও। কোটি টাকা খরচ করে জনসাধারণের জন্য তৈরি করা ফুটপাতগুলো চলে গেছে ব্যবসায়ীদের দখলে। শহরের মোট 8 কিলোমিটার ফুটপাতের মধ্যে অর্ধেকই দখল করে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ঘটনা। দোকানপাট, গাড়ি ঘোড়া ফুটপাত দখল করে বসে থাকে। সেই সময় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ফুটপাত দিয়ে হাঁটতে পারতেছি না, আমরা রাস্তা দিয়ে হাঁটতে হয়। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বারবার সতর্ক করা হলেও দখলমুক্ত হচ্ছে না ফুটপাত। 3-4টা প্রতিষ্ঠানের সমন্বয়ে আমরা এই ফুটপাত দখলমুক্ত করার জন্য এই কাজ করে যাব এবং এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং করার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এবার উচ্ছেদ অভিযান চালানোর আশ্বাস দেন তিনি।
আমরা অভিযান শুরু করব, তখন আমরা কারো কথাই শুনব না। আইন অনুযায়ী আমাদের রাস্তা অথবা ফুটপাথে আমি যা পাবো তাই উচ্ছেদ করব এবং সে বিষয়ে কারো জোর আপত্তি তখন আমরা গ্রহণ করব না। পর্যটন বান্ধব শহর গড়তে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী